আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা জারণ বিজারণই শিখব। এতদিন ধরে যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান শিখলাম তার থেকে কিছুটা ব্যতিক্রমধর্মী কিছু বিক্রিয়ার সমতা বিধান আমরা আজকে শিখব। আগে তো আমরা গতানুগতিক ধারায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে বিভিন্ন বিজারকের বিক্রিয়ার সমতা বিধানটা দেখেছি। আজকে সেই পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক এবং পটাশিয়াম ডাইক্রোমেট জারক থেকে আলাদা, ওখান থেকে বের হয়ে আলাদা কিছু বিক্রিয়া আমরা দেখব এবং তার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধানটা দেখব। এটা কিছুটা ব্যতিক্রমধর্মী, গতানুগতিক ধারা থেকে একটু আলাদা। গতানুগতিক ধারা বলতে যেমন আগের বিক্রিয়াগুলোতে আমরা অক্সিজেনের সমতা বিধান করেছি, অক্সিজেনের দুই পাশে অক্সিজেনকে সমতা বিধান করেছি, হাইড্রোজেনকে করেছি, মৌলকে করেছি। এখানে মৌলকে করলেও অনেক সময় হাইড্রোজেনের সমতা বিধান করা লাগছে না, অক্সিজেনের সমতা বিধান করা লাগছে না, করা হয়তো লাগবে না। এই ধরনের কিছু ব্যতিক্রমধর্মী বিক্রিয়ার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধানটা আজকে আমরা শিখব। তো প্রথমে যেমন একটা বিক্রিয়া রয়েছে, আমি এখানে লিখে রেখেছি কপার সালফেট দ্রবণের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া। কপার সালফেট, আয়োডিন দ্রবণের সাথে সোডিয়াম থায়োসালফেটের দ্রবণের বিক্রিয়া। আমরা এটাকে এটা অন্যভাবেও থাকতে পারে, যে সোডিয়াম থায়োসালফেটের দ্রবণের সাথে আয়োডিনের বিক্রিয়াও থাকতে পারে। আমি এটা এইভাবে লিখেছি, এটা অন্য একটা কারণটা হলো আয়োডিনের সাথে যখন সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া হয়, এটা মূলত আমরা টাইট্রেশনে করে থাকি। তোমরা যখন একটু অ্যাডভান্স ক্লাসে পৌঁছাবে বা অ্যাডভান্স টপিকসে পৌঁছাবে, যেমন প্র্যাকটিক্যালের দিকে যাবে, তখন এই আয়োডিনকে কিন্তু আমরা ওই কনিক্যাল ফ্লাক্সে দেখব নিচে, আর সোডিয়াম থায়োসালফেট দ্রবণকে দেখব কিন্তু বুরেট থেকে আয়োডিন দ্রবণে আমরা সোডিয়াম থায়োসালফেট ঢালছি, ফোটায় ঢালছি, এবং সেটার বিক্রিয়াটা কি হবে এবং সেই বিক্রিয়াটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কিভাবে সমতা বিধান করব সেটা আমরা এখানে দেখব। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এইটা উপরেরটা কপার সালফেট দ্রবণের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়া। নাইট্রিক অ্যাসিডের গাঢ় দ্রবণের সাথে H2S এর বিক্রিয়া, নাইট্রিক অ্যাসিডের গাঢ় দ্রবণের সাথে সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়া, নাইট্রিক অ্যাসিডের গাঢ় দ্রবণের সাথে HI এর বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো এইভাবে বাংলায় লিখে পরীক্ষায় আসতে পারে, আবার সমীকরণ আকারেও লিখতে পারে, আবার আয়ন আকারেও দিতে পারে। তা আমরা সবভাবে বিভিন্নভাবে যেভাবে আসতে পারে সবগুলো আমরা শিখে রাখবো। তাহলে আমরা শুরু করি। প্রথমে আরেকটা কথা, এতদিন ধরে আমরা যে বিক্রিয়াগুলো শিখলাম, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অম্লীয় দ্রবণে H2S চালনা করলে কি হয়, এটা কিন্তু আমরা শিখেছি। এটাও কিন্তু আমরা ভালোভাবে বিক্রিয়া আকারে শিখেছি। এটাকে কিভাবে বাংলায় থাকতে পারে সেটা আমি আজকে দেখাচ্ছি। এটা আগে দেখিয়ে আসি, তারপরে এটা আসছে। যেমন ধরো আমরা বিক্রিয়াটা KMnO4 প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস H2S, এই বিক্রিয়াটা অতি পরিচিত আমাদের। এই বিক্রিয়াটা আমরা শুরু থেকেই এই বিক্রিয়াটা শিখছি। এটা এভাবে লেখা না থেকে আয়ন আকারে লেখা থাকতে পারে, সেটাও দেখিয়েছি। আয়ন আকারে যেমন এভাবে MnO4 প্লাস H প্লাস প্লাস সালফার 2 মাইনাস, এখানে 1 মাইনাস, এই আকারেও থাকতে পারে। বলতে পারে সমীকরণটি পূর্ণ করো এবং আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। এটা বলতে পারে সমীকরণটি পূর্ণ করো এবং আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। এই দুটো না থেকে আবার থাকতে পারে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অম্লীয় দ্রবণে H2S চালনা করলে কি হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অম্লীয় দ্রবণে H2S গ্যাস
চালনা করলে কি ঘটে তা কি ঘটে লেখো এবং আয়ন ইলেকট্রন পদ্ধতিতে এর সমতা বিধান করো। এই বিক্রিয়াটাকেই আমরা বাংলায় লিখলাম। এভাবেও থাকতে পারে অম্লীয় মাধ্যম। অম্লীয় মাধ্যম কেন আসে? অ্যাসিড থাকে বলেই অম্লীয় মাধ্যম। আর আমরা যখন ক্ষারীয় মাধ্যম শিখব তখন সম্পূর্ণ বিক্রিয়াটা ক্ষারীয় মাধ্যমেই ঘটবে, সেটা আমরা দেখব। তাহলে এই বিক্রিয়াটা বাংলায় লিখলে এরকম হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অম্লীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি ঘটে লেখো এবং আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। এইরকম যদি থাকে তাহলে প্রথমে আমরা এভাবে সমীকরণ লিখব, তারপর আমরা নিয়ম মাফিক যেভাবে করেছি সেভাবে করব। নিয়ম মাফিক কেমন? প্রথমে এটাকে পূর্ণ করব, তারপর আয়ন আকারে লিখব, তারপরে জারণ অর্ধ বিক্রিয়া আলাদা করব। কিভাবে? অ্যারো দিয়ে ম্যাঙ্গানিজটা কোথায় গেল, মানে জারকের কেন্দ্রীয় মৌল এই দ্বারা বিজারিত হয়ে কোথায় গেল সেটা অ্যারো দিয়ে দেখাবো। অ্যারো দিয়ে দেখানোর পর তারপরে বিজারণ অর্ধ বিক্রিয়া আলাদা করব, জারণ অর্ধ বিক্রিয়া আলাদা করব। তারপরে নিয়ম অনুযায়ী কিভাবে মৌল, প্রথমে হচ্ছে মৌল, তারপরে অক্সিজেন, তারপর হাইড্রোজেন, তারপর ইলেকট্রনের সমতা বিধান করে পাই, এক লাইনে আমরা লিখব। এভাবে বিজারণ অর্ধ বিক্রিয়া করব, জারণ অর্ধ বিক্রিয়া করব, তারপর ইলেকট্রনের সমতা বিধান করে কাটাকাটি করে যোগ করে ওটাকে পূর্ণ করব। তাহলে এভাবে যদি বাংলায় লেখা থাকে সমীকরণ আকারে লিখব, লিখে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করব। প্রত্যেকটা যদি এখানে থাকতো পটাশিয়াম ডাইক্রোমেট তাহলে একইভাবে লিখতাম যে পটাশিয়াম ডাইক্রোমেটের অম্লীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি ঘটে এবং আয়ন ইলেকট্রন পদ্ধতিতে এর সমতা বিধান করো। তাহলে যতগুলো বিক্রিয়া আমরা শিখেছি প্রত্যেকটা কিন্তু এভাবে বাংলা আকারে লেখা থাকতে পারে। যাই হোক, আসি আমরা প্রথমেই আমাদের ছিল কপার সালফেটের দ্রবণে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করলে কি ঘটে তার সমীকরণ আকারে লেখো এবং আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। আমরা কিন্তু বের হয়ে এসেছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক এবং পটাশিয়াম ডাইকার্বনেট জারক, এই সংশ্লিষ্ট বিক্রিয়া থেকে কিন্তু আমরা বের হয়ে এসেছি। তাই এই বিক্রিয়াগুলো কিন্তু কিছুটা আলাদা লাগবে। তাহলে প্রশ্ন হলো কপার সালফেট, এই হলো আমাদের কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড। প্রথমে আমরা পূর্ণ করব। প্রশ্নটা কি ছিল? কপার সালফেটের দ্রবণে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করলে কি ঘটে। প্রথমে আমরা লিখি, প্রথমে কি উৎপন্ন হবে? এটা একটা ধাতু, এটা অধাতু, এটা ধাতু, এটা অধাতু। পটাশিয়াম কি করবে? এই কপারকে প্রতিস্থাপিত করবে। কপারের চাইতে পটাশিয়াম কিন্তু বেশি সক্রিয়, সেই জন্য আগে পটাশিয়াম কপারকে প্রতিস্থাপিত করে পটাশিয়াম সালফেট উৎপন্ন করবে। পটাশিয়াম সালফেট এই সম্পর্কে কিন্তু অনেক কথা আছে, যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে কপারের অবস্থান কোথায়, পটাশিয়ামের অবস্থান কোথায়, এটা আমি আস্তে আস্তে এই সমস্ত ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসব। এই বেসিক বিক্রিয়াগুলো যে ভিডিওগুলো এগুলো সব তোমাদের সামনে আমি আনবো, জানার প্রয়োজন আছে। যারা শিক্ষকতা পেশায় তোমরা নিয়োজিত হবে বা কেমিস্ট্রির শিক্ষকতায় চাকরি করবে তখন কিন্তু এগুলো প্রয়োজন রয়েছে, খুবই প্রয়োজন। এগুলো না জানলে নিজেকে যেমন হালকা লাগে ছাত্রছাত্রীদের কাছে, তেমনি মাঝে মাঝে কিন্তু খুব খারাপ অবস্থানে পড়তে হয়। এগুলো থেকে যদি রেহাই পেতে হয় তাহলে শেখার কিন্তু কোনো বিকল্প নেই, আর তার জন্য কিন্তু বেসিক বিষয়টাকে ভালো করে জানতে হবে। যাই হোক, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। পটাশিয়াম সালফেট কপার কি করবে? কপার এই আয়োডিনের সাথে কিউ প্লাস আয়োডাইড আর আয়োডিনটা আলাদা হয়ে যাবে। তাহলে কি হলো? কপার সালফেটের দ্রবণে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করলে পটাশিয়াম সালফেট, কিউ প্লাস আয়োডাইড এবং
আয়োডিন উৎপন্ন হয়। এটাকে আমরা কিভাবে আয়ন ইলেকট্রন পদ্ধতি সমতা বিধান করব সেটা আমরা দেখব। প্রথমে আয়ন আকার আমরা লিখেই ফেলি। আয়ন আকারে লিখে পাই কপার আয়ন, টু প্লাস, এটা 2 প্লাস প্লাস আয়োডিন। পটাশিয়াম সালফেটটা থাকছে না, এখানে কিউপ্রাস আয়োডাইড, এই যে এইটা আয়োডিনটাকে আমরা যদি বাদ দেই, স্যার কেন বাদ দেব? এই আয়োডিনের কিন্তু জারণ সংখ্যার, এই যে এখান থেকে যেটা এখানে এসছে, এই আয়োডিনের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, এখানে 1 মাইনাস, এখানে 1 মাইনাস, সুতরাং এইটা আমরা বাদ দেব। এটা 1 মাইনাস আর এটা 0। এখানে কপার 2 প্লাস, এইখানে কিন্তু কপার 2 প্লাস না, এখানে কপার 1 প্লাস। সেই জন্য এই কপার 2, এই কপার, এই আয়োডিন 2, এই আয়োডিনে আমরা মার্ক করব। এটা পূর্ণ করি, এটা এখানে হচ্ছে কপার 2, কপার 1 প্লাস, আর এখানে হলো আয়োডিন 0। তার মানে এই কপার 2 কপার, এই আয়োডিন 2, এই আয়োডিন। মার্কিংটা ক্লিয়ার হয়েছে। এখানে কপার 2 প্লাস থেকে কপার 1 প্লাস, অর্থাৎ একটা ইলেকট্রন ঘাটতি পূরণ করে ফেলেছে, অর্থাৎ একটা ইলেকট্রন গ্রহণ করেছে, একটা ইলেকট্রন গ্রহণ। তাহলে এটা হলো বিজারণ। আর এখানে কি হয়েছে? আয়োডিন এখানে একটা বেশি ইলেকট্রন আর এখানে নেই, সুতরাং এটা একটা ইলেকট্রন ত্যাগ বা ইলেকট্রন ত্যাগ, তাহলে এটা হলো জারণ। তাহলে বিক্রিয়াটাকে মোটামুটি আমরা আয়ন আকারে লিখে বুঝতে পেরেছি যে কে ইলেকট্রন ত্যাগ করছে, কে ইলেকট্রন গ্রহণ করছে। এখানে কপার 2 প্লাস, সালফেট 2 মাইনাস, সালফেটের যোজনী হলো 2 মাইনাস, সেই জন্য এটা কপার 2 প্লাস। এইখানে কপার কিউপ্রাস আয়োডাইড, স্যার কিউপ্রাস আয়োডাইডটা একটু দেখানো দরকার। কিউপ্রাস আয়োডাইড এটা আমরা একটু দেখাই। এই আয়োডিন আমরা 1 মাইনাস জানি, তাহলে এখানে 2 মাইনাস, 2 মাইনাস যদি হয় তাহলে এটা শূন্য করতে হলে এটা 2 প্লাস। 2 প্লাস কয়টা কপার থেকে আসছে? 2টা কপার থেকে। তাহলে 2টা কপারের থেকে যদি 2টো প্লাস আসে, তাহলে একটা কপারের কয়টা প্লাস হবে? একটা প্লাস হবে। অর্থাৎ এখানে আমরা লিখব 2 ইন্টু 1 প্লাস, এই অর্থাৎ এই কপারের জারণ সংখ্যা হলো 1 প্লাস। এই যে এটাই দেখালাম এখানে। আর Cu2 ডান পাশে 2 তোমরা দেবে না। এখানে যৌগের ক্ষেত্রে Cu2 আমরা লিখতে পারি, কিন্তু যখন এটাকে এভাবে লিখব তখন এ পাশে দেবে না, এই পাশে দেবে। এ পাশে দিলে সাধারণত গ্যাসীয় মৌলের ক্ষেত্রে এইভাবে দ্বিপারমাণবিক আকারে লেখা যায়। কপার তো দ্বিপারমাণবিক না, এভাবে না লেখাটাই ভালো। তাহলে এবার আমরা বিজারণ অর্ধবিক্রিয়া আলাদা করে ফেলি, জারণ অর্ধবিক্রিয়া আলাদা করে ফেলি। এখানে কিন্তু আমাদের অক্সিজেন নেই, এই যে দেখো এর সাথে কোনো অক্সিজেন নেই, এর সাথে অক্সিজেন নেই। এখানে ওই যে কথা বলেছি একটু আলাদা ব্যতিক্রমধর্মী বিক্রিয়া, সেই জন্য এরকম ফিগার এসছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি? কপার 2 প্লাস, এইখানে লিখি 2 কপার 1 প্লাস, এই যেহেতু অক্সিজেন নেই, প্রথমে মৌলের সমতা বিধান করে পাশে 2টা আছে, সুতরাং এর পাশে 2 দিয়ে দিলাম। 2 দেওয়ার পরে এখানে ইলেকট্রন কটা হলো? 2 দুগুণে 4টা ঘাটতি, এখানে ইলেকট্রন কটা ঘাটতি? 2টা ঘাটতি। তাহলে 2টা ইলেকট্রন সে গ্রহণ করেছে, 2টা ইলেকট্রন গ্রহণ করেছে। তো স্যার প্রথমে ইলেকট্রন, যেহেতু আমাদের অক্সিজেন নেই
অক্সিজেনের সমতাবিধান করার দরকার হয়নি, আগে শিখেছি যেখানে অক্সিজেন থাকবে না সেখানে অক্সিজেনের সমতাবিধান আমরা করব না। আর অক্সিজেনের সমতাবিধান যখন করব না তখন হাইড্রোজেনও আসবে না, তারপরে কি আসবে? মৌল, অক্সিজেন, হাইড্রোজেন, ইলেকট্রন। চারটার ভিতর দুটো চলে গেল, তিনটে চলে গেল, আর থাকে ইলেকট্রন। এই ইলেকট্রন, এটা 1 নম্বর সমীকরণ দিলেও দিতে পারো। এরপরে জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া ছিল আমাদের আয়োডিন 1 - 2 I2 0। তাহলে প্রথমে এখানেও অক্সিজেন নেই, তাহলে প্রথমেই আমরা কি করব? আমরা মৌলের সমতাবিধান করব। এখানে 2টা, এখানে 2 দিলাম। এরপর ইলেকট্রনের সমতাবিধান, এখানে একটা ইলেকট্রনের একটা অতিরিক্ত, একটা আয়োডিনে একটা অতিরিক্ত ইলেকট্রন রয়েছে, তাহলে দুটো আয়োডিনের দুইটা, সেই দুইটাই সে ত্যাগ করেছে, এই যে দুটো ত্যাগ করেছে, ত্যাগ করে এটাই পরিণত হয়েছে। তাহলে এই দুটো, এটা 2 নম্বর সমীকরণ। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এই দুইটা ইলেকট্রন ব্যালেন্স হয়ে গেল, অর্থাৎ কেটে গেল। ত্যাগ গ্রহণ, এ ত্যাগ করেছে সেটা এসে গ্রহণ করেছে। তাহলে বাম পাশে কি থাকছে? বাম পাশে থাকছে 2টা কপার আয়ন, আর এ পাশে থাকছে 2টা আয়োডিন সমান সমান, এ পাশে থাকছে 2টা কপার 2+, কপার 1+, এ পাশে থাকছে আমাদের আয়োডিন I2 0। তাহলে পূর্ণ করে পাই কি হবে? যখন সমীকরণটাকে পরিপূর্ণ করব আর কি, আমাদের সমীকরণটা ছিল কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড, এই পাশে ছিল পটাশিয়াম সালফেট কিউ প্লাস আয়োডাইড, এখানে হলো আয়োডিন। কপারটা সেখান থেকে, সেজন্য এখানে 2 দিলাম। এই আয়োডিনটা এখান থেকে, সেজন্য এখানেও 2 দিলাম। এখানে আর দেয়া লাগছে না। এটা 2টা কপার, এই 2টা কপার, এই যে 2টা কপার আছে, আর এখানে আয়োডিন 2টা। এই হলো কোথাও কি ভুল গেল? হ্যাঁ, একটুখানি ভুল গেছে। সেটা হলো আয়োডিনের সমতা, এইখানে আমাদের 2টা কপার ঠিক আছে, 2টা সালফেট, এইখানে আমাদের 2 দিতে হবে। এখানে 2 দিলে আমাদের সালফেট 2টা হলো, কিন্তু পটাশিয়াম 4টা হয়ে গেল, সেই জন্য এখানে আমাদের 4 দিতে হবে। তাহলে এগুলো এই ব্যতিক্রমধর্মী এই কারণে। তাহলে আয়োডিন 4টা, 2টা 4টা, এই যে 4টা আয়োডিন সব ঠিক রয়েছে। যখনই আমরা এই ধরনের ব্যতিক্রমধর্মী বিক্রিয়ায় আসব তখন শেষের দিকে এসে কিন্তু এরকম একটু সমস্যা হবে, সেটা তোমাদেরকে ম্যানুয়ালি সমতাবিধান করতে হবে। তাহলে কি হলো? 2টা কপার, 2টা সালফেট, 4টা পটাশিয়াম, 4টা আয়োডিন, 2 আর 2 4টা আয়োডিন। এরকম আরেকটা বিক্রিয়া রয়েছে, আয়োডিনের দ্রবণে সোডিয়াম থায়োসালফেট দ্রবণ যোগ করলে কি ঘটে তা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাবিধান করো। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাবিধান করো। এটা মূলত হচ্ছে প্র্যাকটিক্যালের বিক্রিয়া। আমরা যখন টাইট্রেশন করি, কনিক্যাল ফ্লাক্সে থাকে আমাদের আয়োডিন দ্রবণ, আর উপরে বুরেটে থাকে সোডিয়াম থায়োসালফেট। আমি যথাসম্ভব এটা দেখানোর চেষ্টা করব ভিডিওতে। এটা ইম্পোর্ট করে এই আয়োডিন দ্রবণটা কোথায় থাকে, সোডিয়াম থায়োসালফেটের দ্রবণটা কোথায় থাকে, দেখতে কেমন, এগুলো আমি দেখানোর যথাসম্ভব চেষ্টা করব। বিক্রিয়াটা করলে কি হবে? বিক্রিয়াটা করলে হবে Na2H2O3 সোডিয়াম থায়োসালফেট প্লাস, এই হলো আমাদের আয়োডিন। বিক্রিয়া করলে হবে সোডিয়াম টেট্রাথায়োনেট Na2S4O6 প্লাস সোডিয়াম আয়োডাইড।
এই হচ্ছে আমাদের বিক্রিয়া। এটাকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করতে হয়। ব্যতিক্রমধর্মী বিক্রিয়া, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেই, আমাদের চিরপরিচিত পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেই, আমাদের সোডিয়াম পটাশিয়াম ডাইক্রোমেট নেই, এই জন্য এটা কিন্তু আলাদা। প্রথমে কি করব, একই নিয়মে আমরা আয়ন আকারে লিখব, লিখে সমতা বিধান করব। আচ্ছা, তার আগে আমরা একটু দেখে নিই যে এর কেন্দ্রীয় মৌল সালফার, এর কেন্দ্রীয় মৌল সালফার। এখানে তো আয়োডিন রয়েছে, আয়োডিন এখানে 0, এখানে 1-, এখানে সালফার কত, এখানে সালফার হলো 3 দুগুণী 6, 6 থেকে 2 বিয়োগ করলে 2, 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2+, এখানে সালফারের জারণ সংখ্যা 2+। এখানে কত, 6 দুগুণী 12 থেকে 2 বিয়োগ করলে 10, 10 কে 4 দিয়ে ভাগ করলে 2.5 হতেই পারে, আমাদের কিছুই করার নেই। এখানে আমরা কোনো প্রশ্ন করব না, স্যার 2.5 হতে পারে, হ্যাঁ পারে। তাহলে কি হচ্ছে, এই সালফার এই হচ্ছে, এখানে আয়োডিন এই হচ্ছে, এখানে কি ঘটছে, এখানে ঘটছে ইলেকট্রনের, এখানে 2+, এখানে 2.5+, অর্থাৎ ইলেকট্রনের ত্যাগ ঘটছে। ওখানে বেশি হয়ে যাচ্ছে, ঘাটতি ওখানে বেশি, এখানে কম। ঘাটতি যখন বেশি হয়ে যায় তখন ত্যাগ করে, অর্থাৎ এখানে ইলেকট্রন ত্যাগ। এইবার এখানে কিন্তু এটা জারণ, ইলেকট্রন ত্যাগ হলে জারণ। আবার আয়োডিন এইখান থেকে এখানে গেল, অর্থাৎ 0 থেকে সে গ্রহণ করলো, ইলেকট্রন গ্রহণ, গ্রহণ হলে বিজারণ। তাহলে প্রথমে আসি আমরা জারণ অর্ধ বিক্রিয়া। এখানে সোডিয়ামটাকে বাদ দিতেও পারি, নাও পারি। দিলে কি হবে, দিলে এইভাবে আমরা লিখব S2O3 2-, আর এখানে এইটা হলো 2+, সমান সমান, একবারে সমান সমান দিয়ে দিই, এখানে S4O6 2-, এই যে দুইটা সোডিয়াম চলে যাচ্ছে সেই জন্য, আর এটা হলো 2.5। এইখানে কিন্তু তোমরা তোমাদের একটু হিসাব করতে হবে। প্রথমে আসো মৌলের সমতা বিধান। মৌলের সমতা বিধান করলে এখানে সালফার 4টা, এখানে 2টা, তাহলে এখানে 2 দিলে 2 দুগুণী সালফার 4টা হয়ে গেল, যে সালফার 4টা হয়ে গেল। আর অক্সিজেন 3 দুগুণী 6টা, 3 দুগুণী 6টা, এটা কিন্তু মৌলের সমতা বিধান হয়ে গেল। এবার ইলেকট্রনের সমতা বিধান, যেহেতু অক্সিজেনের পূর্ণ রয়েছে, অক্সিজেন সমতা বিধান করা লাগছে না, সেই জন্য এরপরে ইলেকট্রন। এই ইলেকট্রনের হিসাবটা তোমরা একটু ভালো করে বুঝবে, যে এখানে মোট সালফার কয়টা, মোট সালফার হলো 2 দুগুণী 4টা, একটা সালফারে 2+, তাহলে 4টা সালফারে 4 দুগুণী 8টা ঘাটতি। এই হিসাবটা কিন্তু আমরা ভুল করি, এটা তোমরা একটু খেয়াল রাখবে। এখানে সালফার 2 দুগুণী 4টা, একটা সালফারে 2+, তাহলে 4টা সালফারে 4 দুগুণী 8টা ঘাটতি। এখানে সালফার 4টা, একটা সালফারের ঘাটতি 2.5, তাহলে 4টা সালফারের ঘাটতি কত, 10। এইখানে ছিল, তাহলে এখানে ঘাটতি কত, ঘাটতি এখানে 8+, এখানে ঘাটতি 10+। আমি একটু নিচে নিচে লিখলাম, আচ্ছা উপরে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক এই জায়গাটায় তোমরা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখবে, এটা প্রায় ভুল করে বাচ্চারা। তাহলে এখানে মোট সালফারের ঘাটতি কত, মোট ঘাটতি হলো 4টা সালফার 4 দুগুণী 8+, এই যে 8+, আর এখানে 4 দুগুণী 8 আর 2 10+, এই। তাহলে কতগুলো ত্যাগ করেছে, এখানে ঘাটতি বেশি হয়ে গেছে, ঘাটতি যখন বেশি হয় তখন ত্যাগ করে, এই যে, তাহলে 2টা ইলেকট্রন, 10 থেকে 2 বিয়োগ করলে 2টা ইলেকট্রন ত্যাগ। এবার আসি আয়োডিনের বেলায়, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আয়োডিনের বেলায় আসি, এই পাশে আয়োডিন I2, এটা 0 সমান সমান, এই পাশে হচ্ছে I1-। এ কি করেছে, এখানে ছিল না, এখানে একটা বেশি, তাহলে সে গ্রহণ করেছে। বেশি কখন হয়, যখন গ্রহণ করে তখন বেশি হয়। আচ্ছা, এটা প্রথমে আমরা মৌলের সমতা বিধান করি, এখানে আয়োডিন 2টা, তাহলে এখানে 2 দিলাম। এবার দেখি এখানে 2টা আয়োডিনের কিছু ছিল না, এখানে 2টা আয়োডিনের 2টা বেশি হয়েছে, তাহলে 2টা গ্রহণ করেছে, এই যে 2+। অনেকে কিন্তু এই ত্যাগের ইলেকট্রনটা এ পাশে লেখে, গ্রহণের ইলেকট্রনটা এ পাশে লেখে, কিন্তু ত্যাগেরটা ও পাশে লেখে,
একই ওভাবেও লেখা যাবে, একই পাশে লিখলেও হবে, কোথাও কোনো সমাধান মানে সমস্যা নেই। এবার যোগ করে দিই আমরা। যোগ করে দিলে এটা কেটে যাবে, বাম পাশে থাকবে দুইটা SO2O3 2 মাইনাস প্লাস আয়োডিন সমান সমান এ পাশে S4O6 2 মাইনাস প্লাস 2টা আয়োডিন। এখানে 2টা আয়োডিন, এখানে 2টা আয়োডিন, এখানে সালফার 4টা, এখানে 4টা, এখানে অক্সিজেন 6টা, এখানে অক্সিজেন 6টা, সব ঠিক আছে। তো স্যার এইটুক, হ্যাঁ এইটুক। এর কারণ হলো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কারণ হলো একদিকে আমরা যখন টাইট্রেশন করতে যাব তখন এটা লাগবে, যখন প্র্যাকটিক্যাল করতে যাব তখন এটা লাগবে, যখন আমরা অঙ্ক করতে যাব তখন এটার খুব বড় অ্যাপ্লিকেশন রয়েছে। সেই জন্য এই বিক্রিয়াটা তোমরা একটু মনোযোগ সহকারে করবে। তাহলে এইটা এসছে, এইখান থেকে আমরা যদি পূর্ণ করে পাই তাহলে এখানে 2 আসবে, এই আয়োডিনে এখানে কিছুই আসবে না, এখানে কিছু আসবে না, এখানে 2 আসবে। তাহলে সমতা বিধানকৃত সমীকরণটা কি দাঁড়াচ্ছে? এর আগে 2 2 দুগুণী 4টা, এখানে 2টা আর 2টা 4টা, সালফার 2 দুগুণী 4টা, এই যে 4টা, 3 দুগুণী 6টা অক্সিজেন, 3 দুগুণী 6টা অক্সিজেন, আয়োডিন 2টা, আয়োডিন 2টা। ছোট্ট একটা বিক্রিয়া, কিন্তু একটু জটিল শুধু এই 2.5 এর এইখানে এসে। আর ছাত্রছাত্রীরা এখানেই ভুল করে, এখানে ইলেকট্রনের কাউন্টিংটা একটু ভুল হয়ে যায়, এখানে কতগুলো ঘাটতি, এখানে কতগুলো ঘাটতি, এই জিনিসটাই তোমরা, আমি জায়গাটা দেখিয়ে দিলাম, ঠিক সেই জায়গাটা তোমরা একটু মনোযোগ দেবে, তাহলে আর সমস্যা হবে না, এটা তোমরা পারবে। পরের বিক্রিয়াটা হলো নাইট্রিক অ্যাসিডের দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি ঘটে। এই হলো আমাদের H2S, এই হলো আমাদের নাইট্রিক অ্যাসিড। বিক্রিয়া করলে কি হবে? বিক্রিয়া করলে প্রথমেই কিন্তু নাইট্রোজেন পারঅক্সাইড, পানি আর এখান থেকে সালফার। এই যে নাইট্রিক অ্যাসিড কিন্তু একটা শক্তিশালী জারক। এটা তোমাদেরকে আমি বলেছি কিনা মনে হয় বলতে পারিনি, বলার সুযোগ আসেনি। এটা বিভিন্ন অবস্থায় ও জারণ ধর্ম বিভিন্নভাবে প্রকাশ করে। বাষ্পীয় হলে এক ধরনের প্রকাশ করে, 5টা জার্মান অক্সিজেন দেয়। গাঢ় হলে এক ধরনের প্রকাশ করে, একটা জার্মান অক্সিজেন দেয়। অর্ধগাঢ় হলে কি হয়, 3টে দেয়। লঘু হলে কি হয়, 4টা দেয়। এরকম বিভিন্ন এর অবস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু এর জারণ ধর্ম কিন্তু ভিন্ন ভিন্ন হয়। তা সাধারণত H2S, এই যে বিজারক, H2S বিজারক, সালফার ডাইঅক্সাইড বিজারক, HI বিজারক আমরা শিখেছি। এই সমস্ত সাধারণ বিজারকের বেলায় নাইট্রিক অ্যাসিডটা গাঢ় অবস্থায় বিক্রিয়া করে, এরা সাধারণত গাঢ় অবস্থায় বিক্রিয়া করে থাকে। আর গাঢ় অবস্থায় বিক্রিয়া করলে কিন্তু নাইট্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হয়। এটা আমি যখনই সুযোগ পাবো, এই মুহূর্তে আমি এটা করাবো, ওটা ডিটেলসে যাচ্ছি না, গেলে ভালো হতো। তাহলে কি বললাম, নাইট্রিক অ্যাসিড যখন গাঢ় অবস্থায় বিক্রিয়া করে তখন নাইট্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করে। সেই জন্য প্রথমে নাইট্রোজেন পারঅক্সাইড, আচ্ছা এটা একটু শিখিয়ে দিই। নাইট্রিক অ্যাসিড বাষ্প যদি হয় তাহলে কিন্তু প্রথমে নাইট্রোজেন উৎপন্ন করে, পানি উৎপন্ন করে, আর 5টা জার্মান অক্সিজেন দেয়। এখানে 2টা দিলে 3 দুগুণী 6টা, 5 আর 1 6টা। এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। নাইট্রিক অ্যাসিড যদি গাঢ় যদি হয় তখন এখানে নাইট্রোজেন পারঅক্সাইড দেয়, পানি দেয়, একটা জার্মান অক্সিজেন দেয়। 2টার একটা, 3টার একটা, 4টা, 2টা হাইড্রোজেন, এখানে 3 দুগুণী 6টা, তাহলে 3 দুগুণী 6, 2 আর 1 3, 2টা নাইট্রোজেন, এখানে 2 দিয়ে দিলাম, 2 দুগুণী 4টা, 5টা, 6টা। নাইট্রিক অ্যাসিড যদি অর্ধ গাঢ় হয় তখন কিন্তু এখানে নাইট্রিক অক্সাইড দেয়, পানি দেয়, আর
জার্মান অক্সিজেন দেয়। কয়টা জার্মান অক্সিজেন দেয়? এখানে হাইড্রোজেন একটা, হাইড্রোজেন দুইটা, তাহলে এখানে 2 দিয়ে দিলাম, এখানে 2 দিয়ে দিলাম, দুইটার একটা 3টা, এখানে 3টা জার্মান অক্সিজেন দেয়। নাইট্রিক অ্যাসিড যদি লঘু হয় তখন কিন্তু এখানে নাইট্রাস অক্সাইড দেয়, এখানে পানি দেয়, এখানে জার্মান অক্সিজেন দেয়। কয়টা? এখানে 2 দিয়ে দিলাম, 2 দিলে 3 দুগুণে 6টা, একটা একটা 2টা, তাহলে এখানে 4টা জার্মান অক্সিজেন দেয়। তাহলে বুঝতে পেরেছো যে নাইট্রিক অ্যাসিড এর বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে বাষ্প হলে নাইট্রোজেন দেবে, 5টা জার্মান অক্সিজেন দেবে, তখন তার জারণ ক্ষমতা আলাদা। গাঢ় হলে এক ধরনের দেবে, অর্ধ গাঢ় হলে আরেক ধরনের দেবে, লঘু হলে আরেক ধরনের দেবে। সাধারণ যে বিজারকগুলো যেমন H2S বিজারক, সালফার ডাইঅক্সাইড বিজারক, HI বিজারক, এই বিজারকের সাথে সাধারণত এই গাঢ় অবস্থায় বিক্রিয়া করে। লঘু না, অর্ধগাঢ় না, বাষ্প, এগুলো কিন্তু মনে রাখার বিষয়। যারা এটা শিখাবে অর্থাৎ টিচার যারা স্কুলে কলেজে, তাদের কিন্তু এটা জানতেই হবে। আমার যে সমস্ত ছাত্ররা বা ছাত্রীরা এখন শিক্ষকতা পেশায় রয়েছে তাদের কিন্তু অনুরোধ করব এটা ভালোভাবে রপ্ত করা, কারণ প্রয়োজনে এটা আমাদের উদাহরণ হিসেবে দেখাতে হবে। যদি ছাত্ররা জিজ্ঞেস করে এখানে স্যার নাইট্রোজেন পারঅক্সাইড কেন হলো, নাইট্রোজেন কেন হলো, তাহলে কিন্তু থতমত খেয়ে যেতে হবে, যার জন্য এটা শিখে রাখা অনেক গুরুত্বপূর্ণ। H2S প্লাস নাইট্রিক অ্যাসিড, নাইট্রোজেন পারঅক্সাইড, পানি আর সালফার। এই সালফারের এখানে 2 মাইনাস, এখানে 0। এই নাইট্রোজেনের এখানে 3 দুগুণে 6 থেকে 1 বিয়োগ করলে 5 প্লাস, কিন্তু এখানে 2 দুগুণে 4 প্লাস। তাহলে আমরা বুঝতে পারছি এই নাইট্রোজেন টু নাইট্রোজেন, এই সালফার টু এই সালফার। এখানে কি হয়েছে? 5টা থেকে 4টা হয়েছে, অর্থাৎ ঘাটতি পূরণ করেছে, সেই ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে এখানে বিজারণ হয়েছে। এখানে কি হয়েছে? 2টা ছিল অতিরিক্ত, ত্যাগ করেছে, তাহলে এখানে জারণ হয়েছে। আমরা প্রথমেই বিজারণটাকে লিখি। এখানে বিজারণ অর্ধ বিক্রিয়া NO3 1 মাইনাস, এটা হচ্ছে 5 প্লাস, এখানে সমান সমান হলো NO2। আরেকটা কথা, এখানে কিন্তু আমরা অক্সিজেনের সমতা বিধান, মৌলের সমতা বিধান, দেখো নাইট্রোজেন রয়েছে, এটা কিন্তু অ্যাসিড, এই যে অ্যাসিডের অংশ। অ্যাসিডকে কিন্তু আগে আমরা H+ আকারে লিখেছি, কিন্তু এখানে সেই অ্যাসিড কি হয়েছে? সেই অ্যাসিড কিন্তু এখানে জারণ অবস্থার পরিবর্তন দেখাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা অক্সিজেনের সমতা বিধান করব না, তার কারণ অক্সিজেনের সমতা বিধান করতে গেলে হাইড্রোজেন আনতে হয়, কিন্তু এই নিজেই অ্যাসিড, এই হাইড্রোজেন গ্রহণ করলে এটা হয়ে যাবে, ওভাবে আমরা করতে পারবো না। আমরা এখানে অক্সিজেনের সমতা বিধান করব না, হাইড্রোজেনের সমতা বিধান করব না, জাস্ট ইলেকট্রনের সমতা বিধান করব। এখানে 5টা ছিল, এখানে 4টা হয়েছে। একটা কি করেছে? গ্রহণ করেছে বলেই, এই যে একটা ইলেকট্রন গ্রহণ করেছে বলেই কিন্তু সে ঘাটতিটা পূরণ করতে পেরেছে। আবার সালফারে কি হয়েছে? সালফার 2 মাইনাস সমান সমান এখানে সালফার 0 হয়েছে। এখানে 2টি ইলেকট্রন ত্যাগ করেছে, এই যে 2টি ইলেকট্রন ত্যাগ করে এইটা হয়েছে। আমাদের এখন কি করতে হবে? আমাদের এখন ব্যালেন্স করতে হবে। এটা ব্যালেন্স করতে হলে এটাকে সম্পূর্ণটাকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। দুই দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে আমাদের কি হবে? এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে এখানে থাকবে 2NO3 1 মাইনাস প্লাস সালফার 2 মাইনাস সমান সমান এখানে 2NO2 প্লাস সালফার 0। দেখা যাক দেখি কি হয়। এখানে 2টা নাইট্রেট এখান থেকে এসেছিল, দুইটা নাইট্রেট আয়ন এখান থেকে এসেছিল, সুতরাং আমরা এখানে 2 দেব, সালফারে কিছু দেব না, যেখানে আমরা কিছু দেব না। এই NO2টা
এখান থেকে এসেছিল, এই যে এখান থেকে এসেছিল, আর কোথাও কোনো সমস্যা আমাদের নেই। এখন দেখি এখানে হাইড্রোজেন 2 দুগুণে 4টা, কিন্তু এখানে 2টা, সেই জন্য আমাদের ম্যানুয়ালি এখানে 2 দিয়ে দিতে হবে। 2 দিলে 2 দুগুণে 4টা হয়ে গেল, এখানে 2 আর 2 4টা হয়ে গেল। সালফার একটা, সালফার একটা, হাইড্রোজেন 4টা হয়ে গেল, নাইট্রোজেন 2টা, 2টা, অক্সিজেন 3 দুগুণে 6টা, এখানে 2 দুগুণে 4টা, আর 2টো 6টা। এই যে শেষে এসে আমরা এখানে 2 দিলাম, এখানে মিল ছিল না এখানে, কিন্তু আমরা ম্যানুয়ালি এটা 2 দিয়ে দিলাম বলেই কিন্তু আমাদের মিলে গেল। এই জন্য এগুলো একটুখানি ব্যতিক্রমধর্মী বিক্রিয়া। আচ্ছা, এরকম ব্যতিক্রমধর্মী বিক্রিয়া রয়েছে, আমরা এই H2H এর জায়গায় যদি সালফার ডাইঅক্সাইড দেই, সালফার ডাইঅক্সাইড এই, তখন কি হবে? তখন একইভাবে NO2 প্লাস পানি, পানি এখানে হবে না, এখানে হবে H2SO4 প্লাস H2SO4। তোমরা এগুলো করবে, আমি দেখাই দিলাম, তোমরা এগুলো করবে। পরেরটা রয়েছে HI, এখানে HNO3, এখানে NO2 প্লাস, এটাই পানি হবে প্লাস আয়োডিন হবে। এই দুইটা কিন্তু তোমাদের থাকছে তোমাদের জন্য, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। একটু ভালো করে বোঝাতে গেলে, একটু ভালো করে শেখাতে গেলে ভিডিও বড় হয়ে যায়, আর ভিডিও বড় হয়ে গেলে দেখতেও একটু কষ্ট লাগে। অতক্ষণ ধরে দেখাটা আমার মনে হয় ছাত্রছাত্রীদের জন্য জানি না, কিছুটা বিরক্তকর হতেও পারে যে এত বড় ভিডিও। আর যারা শিখতে চায় তাদের তো কখন সময় চলে যায় এটা তো বোঝাই যায় না। যাই হোক, ভেবেছিলাম আজকে ক্ষারীয় মাধ্যমটা শেখাবো, কিন্তু তা তো হচ্ছে না, ভিডিওটা আসলে বড় হয়ে যাচ্ছে, অনেক সময় হয়ে গেল। আমরা সামনের ক্লাসে অবশ্যই ক্ষারীয় মাধ্যমটা শিখব। এটা সম্পর্কে তোমরা যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে যেভাবে হোক, যে কোনো ফেসবুকে হোক, ইউটিউবে হোক, যেখানে হোক, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে টোলে যেভাবে পারো আমাকে জানালে আমি কিন্তু সমস্যার সমাধান করে দিতে পারবো। আর বেশি সময় নেব না, এই পর্যন্ত থাকছে। আর আগামী ক্লাসে আমরা ক্ষারীয় মাধ্যমে এই সমতা বিধানটা শিখে ফেলবো।